সম্রাটদা, এই রায়কে নিয়ে তো কনস্ট্রাকটিভ আলোচনার জায়গা আছে, আমরা বিচারপতি বা কোর্টকে তো কোনো মতামত দিতে পারি না, কিন্তু এটা বাস্তব যে এই রায়টা যদি চাকরি চলে যেত, খারিজ হতো, রাজনৈতিকভাবে পুরোপুরি উল্টো দিকের সমস্ত রাজনৈতিক দলগুলো আপনাদের দুর্নীতিবাজ, চোর, জোচ্চোর কিচ্ছু বলতে বাকি রাখতো না। এখন কি মনে হচ্ছে, বা আপনারা একে কিভাবে কাজে লাগাবেন? বিরোধী দলনেতা যতটা বক্তব্য দেখালে তারপরেও কিছুটা ছিল আমি দেখেছি, যেখানে তিনি বলেছেন যে অভিজিৎ গাঙ্গুলির বিচারটাই সঠিক ছিল, এই ধরনের একটা মন্তব্য। আচ্ছা, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে একজন সিঙ্গেল বেঞ্চের রায়ের পরে ডিভিশন বেঞ্চ নেওয়া যেতে পারে, ডিভিশন বেঞ্চ রায় দিলে সিঙ্গেল বেঞ্চের রায়টা ওর সঙ্গে কন্টিনিউ হয়ে যায়, ওটা রায় বলে কিছু থাকে না। ঠিক, সঠিক ছিল, এটা বলেছেন বিরোধী দলনেতা। মনে থাকবে দেবাশিস যে শুভেন্দু অধিকারী একটা সময় বলেছিলেন তৃণমূল কংগ্রেস আমার বিরুদ্ধে আর কী বা বলতে পারবে নারদা ছাড়া। তারপরে অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন শুভেন্দু কাগজে মুড়ে যেটা নিচ্ছে সেটা যে টাকা, তার প্রমাণ কি? একজন চোর যিনি বলছেন আমি চুরি করেছি, চোরের নতুন বিয়ে করা বউ থাকলে বলতো ও ভুল করেছে, অন্যায় করেছে। সেক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলি বলছেন চোর, তার প্রমাণ কি? তিনি বিচারক। সম্রাট, আপনি রিদেমে বলছেন, সরি মাঝখানে কথা বললাম, আপনি বলছেন যে শুভেন্দু অধিকারীর কাগজের ভেতরে টাকা ছিল কিনা তার প্রমাণ বিচারপতিরা বলছেন, অনেকে যে তার ভেতরে আমি সেই জায়গায় বলছি না, আমি বলছি আপনারাও তো বহুবার বহু অনুষ্ঠানে বলেছেন যে অর্পিতার খাটের তলায় পাওয়া টাকা পার্থবাবুর, তার প্রমাণ কি? না, দুটো গুলিয়ে ফেললে হবে না। আমি বলছি প্রথমে শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল কংগ্রেস নারদা ছাড়া আমার বিরুদ্ধে আর কি বলতে পারবে, আচ্ছা, তার মানে স্বীকার করে নেওয়া। তারপরে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন শুভেন্দু অধিকারীর কাগজে যে টাকা ছিল কি প্রমাণ। আচ্ছা, দুটো তফাৎ আছে। আচ্ছা, দেখো, যেখানে 2021 ইডি, সিবিআই, সিআরপিএফ, এনআইএ, আরও অনেক সংস্থা একযোগে আক্রমণ, বাংলা দখল নেব, হলো না। আপকি বার 200 পার 77-এ আটকে গেল, এখন ছেড়ে দাও। তারপরে ঠিক 2021-এর পরবর্তী ক্ষেত্র থেকে দেখো, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা, খুঁজতে খুঁজতে একজন দালাল পাওয়া গেছিল, বিজেপির দালাল, সে আবার সিপিএমের কার পায়ের তলায় বসে আইন শিখেছে, রামবাম এক হয়ে গেল। উদ্দেশ্য কী ছিল? শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করে দেওয়া অনেক কিছুর মধ্যে। তাহলে আজকের এই রায় প্রথমেই বলি আমরা স্বাগত জানাই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিদের। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিবৃতি দিয়েছেন, শিক্ষামন্ত্রী বিবৃতি দিয়েছেন। আমরা 32,000 এই শিক্ষকের সঙ্গে বরাবরই ছিলাম সহমর্মী। আমরা বরাবরই বলেছি বিচারের ক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস এটা ভীষণ গুরুত্বপূর্ণ। 100 জন দোষী ছাড়া পেয়ে গেলেও একজন নির্দোষ যেন ছাড়া না পায়। কিন্তু উদ্দেশ্য কী ছিল? 2026-এর নির্বাচনের আগে এই 32,000 ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। মানবিক রায় অমানবিক হতে বলছেন নাকি? বিচার ব্যবস্থা মানবিক হবে না। দ্বিতীয় কথা, আমি তার সঙ্গে কিন্তু ন্যাচারাল জাস্টিসের কথাও বলেছি। তাই আমরা এই রায়কে সর্বতোভাবে স্বাগত জানাই। এই 32,000 শিক্ষক, তাদের পরিবার, তাদের উৎফুল্লতা, তারা আজকে বিশ্বাস করছে, আজকে যারা নতুন করে 32,000 মানুষের চাকরি খাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছেন, তারা চিহ্নিত করতে পারছেন ওই 32,000 মানুষ কতজন। আরে দোষী তদন্ত হবে, কেউ যদি অন্যায় করে থাকে তদন্ত হবে, তার দোষ প্রমাণিত হলে তার এগেনস্টে শাস্তি হবে। কিন্তু 32,000 শিক্ষকের চাকরি খেয়ে নেওয়ার উদ্দেশ্য কি থাকতে পারে? এক, নির্বাচনের আগে মানুষের কাছে প্রমাণ করা বিচার ব্যবস্থাকে নিয়ে যে তৃণমূল কংগ্রেসকে হেয় প্রতিপন্ন করা, এবং দুই, অমানবিকভাবে দখল নেওয়ার চেষ্টা, শিক্ষাক্ষেত্রটাকে ধ্বংস করে দেওয়া। আমি দুটো লাইন পড়ে শোনাবো এখানে। এই রায়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে সিবিআই তদন্তে জানানো গেছে 264 জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। সম্রাট দাই রিপিট এগেইন, সিবিআই তদন্তে জানা গেছে 264 জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং তাদের চিহ্নিত করা গেছে। আরও 96 জন কোয়ালিফাইং মার্কস পেয়েছিল, তাদেরকেও চিহ্নিত করা গেছে, যাদেরকে অনিয়মিত
রিক্রুটমেন্টের মাধ্যমে ঢোকানো হয়েছিল, অর্থাৎ 264 এবং 96 জনকে 360 চিহ্নিত করা গেল। একদম 360। প্রশ্ন তো এখানে বারবার এটা আসবে, এই 26,000 চাকরি যাওয়ার পেছনে চিহ্নিতকরণটাই তো সম্ভব হয়নি। সেগ্রিগেশন ওয়াজ নট পসিবল বাই এসএসসি। চিহ্নিতটা কারা করেছে? চিহ্নিত সিবিআই করেছে, সিবিআই করেছে, একদম সিবিআই, যারা আমাদের ট্যাক্সের টাকায় যারা মাইনে পায়, তাদের কাজই তো ছিল চিহ্নিত করা। সিবিআই কে দেওয়া হয়েছিল তো তদন্ত করে চিহ্নিত করতে। তারা কি করেছে? কেন তারা চিহ্নিত করতে পারেনি, এই প্রশ্ন তো সবার আগে থাকে। নিয়ামক সংস্থার দায় নেই, সিবিআই এর দায়। না, নিয়ামক সংস্থা এসএসসি বা পর্ষদ, তাদের দায়িত্ব নেই, সিবিআই এর দায়। নিয়ামক সংস্থার বিরুদ্ধেই তো সিবিআই। আজকে যদি আপনারা সেগ্রিগেশন করে দিতেন তাহলে 26,000-এরও চাকরি যেত না। আচ্ছা সম্রাট, আপনাকে বলে দিই, এই যে 264 আর 96, এই যে 360 জনের কিন্তু চাকরি গেছে, চিহ্নিত করা গেছে এখানে। হ্যাঁ, চিহ্নিত করার কাজই তো সিবিআই এর। আমরা তো কখনো বলিনি কোনো ক্ষেত্রে, না এসএসসির ক্ষেত্রে না টেটের ক্ষেত্রে, যদি কেউ দোষী প্রমাণিত হয় আমরা তার পাশে আছি, আমরা কোনোদিনও বলিনি। কিন্তু আমরা বারবার ন্যাচারাল জাস্টিসের কথা বলেছি। সেক্ষেত্রে সিবিআই এর কাজই তো ছিল চিহ্নিত করা, যে কারণে তদন্তের দায়িত্ব তাকে দিয়েছিল। যার বিরুদ্ধে তদন্ত তাকে প্রমাণ করার দায়িত্ব দিচ্ছেন নাকি? সিবিআই তদন্ত করছিল তো এসএসসির বিরুদ্ধে, এসএসসি বলে দেবে তো সিবিআই কি করবে? সিবিআইকে তো বলতে হবে যে তারা তদন্ত করে কি পেয়েছে, কারা দোষী চিহ্নিত করে, তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমরা কখনো কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাইনি, দিই না এবং দেব না। কিন্তু সিবিআই তার ভূমিকা পালন করতে পারেনি কেন, এই প্রশ্নও থেকে যাবে। বেশ, আমি এবার একটু গৌরবের কাছে আসি। গৌরবের কাছে আসার আগে উন্নয়নমূলক একটি মানে জায়গায় আটকে যাচ্ছে এসআইআর এর জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। গৌরব শুনে প্রশ্ন তুলতেই পারেন যে 11 থেকে 25, এই যে দীর্ঘ 15 বছর পর এসআইআর 3 মাস হচ্ছে বলে উন্নয়ন আটকে গেল। আগে শোনাই যে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো আগে, শুনি। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? তুমি জানো সামনে ইলেকশন, উন্নয়নের কাজ বন্ধ করে 6 মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য, যাতে ডেভেলপমেন্টের কাজ না হয়, উন্নয়নের কাজ না হয়, মানুষ পরিষেবা না হয়, তুমি চুলকে ঘা করছো। গৌরব, প্রথমেই আমার একটা ব্যর্থতা স্বীকার করে নিই যে এই ঘটনার পর আমার ভীষণ ইচ্ছে ছিল বিকাশদার একটা ফোন নেওয়ার জন্য, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন এই বিষয়ে কেন্দ্র করে। এখনো পর্যন্ত যখন তোমার কাছে আমি প্রশ্ন নিয়ে যাচ্ছি, প্রায় 7:28 বাজে, আমরা এখনো ওনার বক্তব্য পাইনি। কোন ব্যাপারে? এই যে চাকরি থাকার ব্যাপার, মানে এই ব্যাপারে নয়, কাজ হয়নি সেটা নিয়ে উনি কি বলবে। এই যে 32,000 চাকরি যে থেকে গেল, আইনি দিকটা উনি কিভাবে দেখছেন, বা এর পরবর্তী পদক্ষেপ কিছু আছে কিনা আদতেও। গৌরব, তোমার কাছে এই বিষয়টা আসবো, যেটা তৃণমূলকে কতটা নতুন করে পালে হাওয়া দিল, এক। দ্বিতীয়ত হচ্ছে এসআইআর করে সবটা ভুন্ডুল করে দিচ্ছে কেন্দ্র সরকার, আর বিজেপির দোষত্ব অবশ্যই তোমরা, সবসময় বলা হয় যে তোমাদের। প্রথম কথা হচ্ছে যে 32,000 চাকরি রইল, এটা তো কোর্ট রায় দিয়েছে। এখন কোর্ট বিভিন্ন বিষয় তারা দেখে রায় দিয়েছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা এখানে আসছে, মানবিকতার একটা ন্যাচারাল জাস্টিসের কথা তৃণমূলের সম্রাটদা বলছিলেন। আচ্ছা, ন্যাচারাল জাস্টিস মানে কি এটা যে হাইকোর্টের জজের বাড়ির সামনে পোস্টার মেরে দেবে, তারপরে হাইকোর্টের জজকে এজলাসের মধ্যে হেনস্থা করবে, এগুলো ন্যাচারাল জাস্টিস? ন্যাচারাল জাস্টিস মানে কি এটা শিক্ষকরা আন্দোলন করবে, তাকে লাথি মারবে পুলিশ, তাকে লাঠি মারবে, তাকে কামড়ে দেবে, তার বিরুদ্ধে মামলা করবে? ন্যাচারাল জাস্টিস মানে তো আমি গণতান্ত্রিক অধিকার, আমার প্রতিবাদ করার আমার অধিকার যা আছে সংবিধান আমাকে দিয়েছে সেটা পাওয়ার। ন্যাচারাল জাস্টিস মানে এটা নয় যে আমার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, মেট্রো স্টেশনের সামনে দাঁড়ালে পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে গিয়ে কোর্ট লকআপেই থানার লকআপে ঢুকিয়ে দেবে। এটা ন্যাচারাল জাস্টিস হতে পারে না। উনি ন্যাচারাল জাস্টিস আর অধিকার বা কোর্টের রায় গুলিয়ে দিচ্ছেন। 1, 2, রায় দিয়েছেন বিচারপতি, নিশ্চয়ই
সেই রায় আমি মাথা পেতে নেব। কিন্তু ন্যাচারাল জাস্টিসের কথা বলছেন আজকে তৃণমূলের প্রতিনিধি। আপনি কামদুনি থেকে শুরু করুন আনিস খান পর্যন্ত, আরজিকর পর্যন্ত, কামদুনির যে বিচার প্রক্রিয়া তাকে বারবার এই রাজ্যের সরকার বিভিন্ন রকমভাবে আটকানোর চেষ্টা করেছে। 14 বার পিপি বদল হয়েছে। কেন তারা এখনো অবধি ন্যাচারাল জাস্টিস পেল না? বরুণ বিশ্বাস কেন ন্যাচারাল জাস্টিস পেল না? তৃণমূলের নেতা তপন দত্ত, কোর্ট রায় দিয়েছে সিবিআই তদন্ত, কেন সেই তদন্তের মুখোমুখি হচ্ছেন না যারা অভিযুক্ত? ন্যাচারাল জাস্টিসের কথা বলছেন এই পশ্চিমবাংলার বুকে? ন্যাচারাল জাস্টিস আছে যেখানে দাঁড়িয়ে বিরোধী দলগুলো যারা যখন এইখানে কোভিডের সময় বামপন্থীরা, বিমান বসু থেকে শুরু করে সূর্য মিশ্ররা যারা শুধু দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে সরকারের কাছে দাবি জানাচ্ছিল, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। বিমান বসুর মতন একজন বয়স্ক মানুষকে গিয়ে কোর্ট থেকে জামিন আনতে হয়েছে। আসলে ন্যাচারাল জাস্টিস এ রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেস মুখে যাই বলুন, এ রাজ্যের বুকে ন্যাচারাল জাস্টিস উঠে গেছে। আপনি বলুন তো, আজকে কোর্ট তো বলেছে দুর্নীতির কথা, কোর্ট তো বলেনি যে দুর্নীতির তদন্ত হবে না। যারা আসলে তৃণমূল কংগ্রেসের যারা চুরি করেছেন, যারা ডাকাতি করেছেন, যারা এইসব করেছেন, এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা একটু হয়তো আজকে রাত্রিবেলা একটু ভালো করে ঘুমোতে পারবেন যে টাকা পয়সা মাল ঝেড়ে আমি নিজের সম্পত্তি করেছি, আর একটু রাত্রিবেলা ঘুমোই। এতদিন তো ঘুমোতে পারিনি, কোর্টের রায় কি হবে? আসলে ওই একদিনের ঘুমোনো। টাকা চুরি করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ির খাট থেকে টাকা পাওয়া গেছে। উনি যতই অস্বীকার করুন, পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের নেতা। তারপরে দাঁড়িয়ে আজকে আমরা দেখেছি যে কালীঘাটের কাকু বলেছেন যে কোথায় কোথায় টাকা ভাগ হয়েছে, কোন ভাগ কালীঘাটে গেছে, কত ভাগ তৃণমূলের নেতাদের কাছে গেছে, এই সব আমরা দেখেছি। ন্যাচারাল জাস্টিস মানে এটা নয় যে তৃণমূল দুর্নীতি করবে আর সেই দুর্নীতির বিরুদ্ধে কোর্টে যাওয়া যাবে না, প্রতিবাদ করা যাবে না, প্রতিরোধ করা যাবে না। ন্যাচারাল জাস্টিস এটা নয়। আর মমতা ব্যানার্জি আজকে উন্নয়নের কথা বলছেন। মমতা ব্যানার্জি বলুন, আজকে 15 বছর মালদার যে গঙ্গা ভাঙন, মালদার বিড়ি শ্রমিক, মালদায় হচ্ছে যে আইন শৃঙ্খলা আমাদের দলের বা কংগ্রেসের বা বিজেপির নয়, দুলাল সরকারকে গুলি খেতে হয়েছে বাড়ির সামনে দাঁড়িয়ে। উনি উন্নয়নের কথা বলছেন, আগে উনি বলুন যে মালদার যে উন্নয়ন, মালদা শুধু না পশ্চিমবাংলার উন্নয়নের ক্ষেত্রে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে। উনি নাকি 2 কোটি ব্লকে নাকি চাকরি দিয়েছেন। কোথায় চাকরি? পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে কেউ হচ্ছে যে কারখানার ফিতে কাটতে দেখে না, পাড়ার হচ্ছে যে শৌচালয় উদ্বোধন করতে দেখে। ওনার অনুপ্রেরণায় হচ্ছে যে চিড়িয়াখানায় সিংহের শাবক জন্ম দেয়, আর উনি এখানে উন্নয়নের কথা বলছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি একে অপরের পরিপূরক হয়ে এ রাজ্যের বুকে কাজ করছেন। আর বিজেপির এমপি আছেন, বিজেপির এমএলএ আছেন মালদায়, তৃণমূলের জেলা পরিষদ আছে মালদায়। তারা কি করেছেন